সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝো না? আমি বললাম, প্লিজ ভাইয়া, এমন কথা বলো না। আমি শুধু তোমাকে আমার ভাই হিসেবেই দেখি, কখনো তোমাকে নিয়ে অন্য কিছু ভাবি না। ভাইয়া বলল, ঠিক আছে সুমাইয়া, তুই যখন আমার মনের কষ্টটা বুঝলি না, তাহলে তুই আমার একটা অনুরোধ রাখবি। তাহলে আর কোনো দিন আমি তোকে আমার ভালোবাসার দাবি নিয়ে আসব না। আমি বললাম, কি এমন অনুরোধ ভাইয়া? তারপর বন্ধুরা, ভাইয়া এমন একটি অনুরোধের কথা বলল, তাতে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। কারণ ভাইয়ার কাছ থেকে আমি কখনো এমন কিছু... বন্ধুরা, গল্পটি অনেক অনেক মজাদার। পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। পুরো গল্পটি শুনলে নিশ্চয়ই মজা পাবে, কথা দিলাম। আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমি ইশরাত জাহান সুমাইয়া। আমি বাংলাদেশের একজন মেয়ে। আর 10টা সাধারণ মেয়ের মতোই আমার জীবন। আমার স্বপ্নগুলোও সাদামাটা। তবে সৃষ্টিকর্তা আমাকে এক অদ্ভুত সুন্দর চেহারা দিয়েছিলেন। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই অবাক হয়ে যেতাম। আমার কোকড়ানো চুল, টানা টানা চোখ আর মায়াবী হাসির প্রশংসা অনেকেই করত। তবে এই বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আমি আমার ভেতরের মানুষটাকে নিয়েই বেশি ভাবতাম। আমি বিশ্বাস করতাম, সত্যিকারের সৌন্দর্য মানুষের মনে, তার চিন্তায় এবং তার কর্মে লুকিয়ে থাকে। কলেজ জীবনটা ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। শত শত মুখের ভিড়ে একটি মুখ আমার কাছে বিশেষ হয়ে উঠেছিল। তার নাম আরিয়ান মির্জা। আরিয়ান ছিল আমার সহপাঠী, আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমার কল্পনার রাজকুমার। সে শুধু দেখতেই সুন্দর ছিল না, তার কথা বলার ভঙ্গি, তার আচরণ, সবকিছুতেই একটা আলাদা আকর্ষণ ছিল। সে আমার সৌন্দর্যের প্রশংসা করত, তবে তার প্রশংসার মধ্যে এক ধরনের আন্তরিকতা খুঁজে পেতাম যা আমার মনকে ছুঁয়ে যেত। আমাদের সম্পর্কটা ছিল স্বচ্ছ জলের মতো। আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে ক্যাম্পাসে হাঁটতাম, লাইব্রেরিতে পড়াশোনা করতাম আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনতাম। আরিয়ান আমাকে বলতো, আমার হাসি নাকি তার সব ক্লান্তি দূর করে দেয়। তার এই কথাগুলো আমার কিশোরী মনে এক অনাবিল আনন্দের স্রোত বইয়ে দিত। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার মনে হতো, আরিয়ানের মতো একজন মানুষকে জীবনে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমাদের মধ্যে ভালোবাসা ছিল, তবে সেই ভালোবাসায় কোনো নেতিবাচকতা ছিল না। ছিল কেবল সম্মান আর বিশ্বাস। আমার এই সুন্দর পৃথিবীতে আরও একজন মানুষ ছিলেন, যিনি আমার খুব কাছের, আমার চাচাতো ভাই ফারহান আহমেদ লিমন। লিমন ভাইয়া আমাদের বাসাতেই থাকতেন এবং আমাদের পরিবারেরই একজন সদস্যের মতো ছিলেন। তিনি দেখতে সুদর্শন, লম্বা এবং বেশ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। আমি তাকে নিজের বড় ভাইয়ের মতোই দেখতাম এবং সম্মান করতাম। তার সাথে আমার সম্পর্কটা ছিল খুনসুটি আর স্নেহের। ছোটবেলায় তার পিঠে চড়ে কত ঘুরেছি, তার কাছ থেকে কত আবদার পূরণ করেছি, তার কোনো হিসেব নেই। কিন্তু ইদানিং আমি লিমন ভাইয়ের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। তিনি আগের মতো আমার সাথে সহজভাবে কথা বলতেন না। মাঝে মাঝে দেখতাম তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, কিন্তু আমি তাকাতেই চোখ সরিয়ে নিতেন। তার এই অদ্ভুত আচরণ আমার মনে এক ধরনের অস্বস্তির জন্ম দিচ্ছিল। তিনি প্রায়ই আমার প্রশংসা করতেন, বলতেন, সুমাইয়া, তুই দিন দিন আরও পরিণত হচ্ছিস। প্রথম প্রথম ভালো লাগলেও ধীরে ধীরে এই কথাগুলো আমার কানে অন্য রকম শোনাতে শুরু করে। কেন লিমন ভাই এমন করছেন? তার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। আমি আরিয়ানের সাথে আমার সম্পর্কের কথা পরিবারের কাউকে জানাইনি, লিমন ভাইয়াকেও না। আমার মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। আমি কি ভাইয়াকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যি অন্য কোনো অজানা ভাবনা দানা বাঁধছে? আমি সিদ্ধান্ত নিলাম আপাতত লিমন ভাইয়াকে এড়িয়ে চলব। তার সাথে অপ্রয়োজনীয় কথা বলবো না এবং তার দৃষ্টি থেকে নিজেকে দূরে রাখব। আমি চাইতাম না আমার আর আরিয়ানের সুন্দর সম্পর্কে কোনো ছায়া পড়ুক। আরিয়ান ছিল আমার বর্তমান আর ভবিষ্যৎ, আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু। নিজের অজান্তেই আমি লিমন ভাইয়ার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করি। তার প্রতিটি কথা, প্রতিটি চাহনি আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হতে থাকে। আমি তার স্নেহের ডাকের মধ্যে অন্য কিছুর ইঙ্গিত অনুভব করতাম। আমার সরল মনটা ধীরে ধীরে জটিল হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাজানো গোছানো জীবনে কেন এই রহস্যময় অধ্যায়ের সূচনা হলো।
এই রহস্যের শেষ কোথায় তা জানার কোনো উপায় আমার ছিল না। আরিয়ানের সাথে আমার সম্পর্ক দিন দিন গভীর হচ্ছিল। আমরা একে অপরের মধ্যে নিজেদের ভবিষ্যৎ খুঁজে পেয়েছিলাম। আরিয়ান আমাকে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতো। সে বলতো, চলো না সুমাইয়া, একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি, যেখানে শুধু তুমি আর আমি থাকব। তারই কথাগুলোতে আমি আনন্দিত হতাম, কারণ আমি তাকে মন থেকে বিশ্বাস করতাম এবং ভালোবাসতাম। তার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। তার হাত ধরে হাঁটার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো। আমরা মাঝে মাঝে শহরের কোলাহল থেকে দূরে নদীর ধারে কিংবা কোনো নিরিবিলি পার্কে গিয়ে বসতাম। সেখানে বসে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা করতাম। আরিয়ান বলতো, পড়াশোনা শেষ করেই সে তার পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানাবে এবং আমাকে বিয়ে করে তার জীবনসঙ্গী করে নেবে। আমি তার কথায় ভরসা পেতাম, আশ্বাস পেতাম। আমি ভাবতাম আমার জীবনটা ঠিক যেন সিনেমার গল্পের মতো সুন্দরভাবে এগিয়ে চলেছে, যেখানে কোনো দুঃখ বা কষ্ট নেই। কিন্তু আমার এই সুখের পৃথিবীতে কাঁটার মতো বিঁধতে শুরু করে লিমন ভাইয়ার আচরণ। আমি যখনই আরিয়ানের সাথে বাইরে যাওয়ার জন্য তৈরি হতাম, দেখতাম লিমন ভাইয়া কেমন যেন গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে আছেন। তিনি সরাসরি কিছু বলতেন না, কিন্তু তার চাহনিতেই অনেক প্রশ্ন লুকিয়ে থাকত। একদিন তিনি আমাকে জিজ্ঞেসই করে বসলেন, সুমায়া, তুই আজকাল বড্ড বেশি বাইরে যাচ্ছিস, কার সাথে যাস, কোথায় যাস? তার এই প্রশ্নে আমি ভীষণ অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি তাকে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। সত্যি কথা বলতেও ভয় করছিল, আবার মিথ্যা বলতেও বিবেক বাধা দিচ্ছিল। আমি সেদিন তাকে কোনো মতে এড়িয়ে গিয়েছিলাম। বলেছিলাম যে বান্ধবীদের সাথে যাই। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার উত্তরটা তিনি বিশ্বাস করেননি। তার চোখে একরাশ সন্দেহ জমা হয়েছিল। আমার খুব রাগ হচ্ছিল। তিনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কে? আমি কোথায় যাব, কার সাথে মিশব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এরপর থেকে লিমন ভাইয়ার নজরদারি যেন আরও বেড়ে গেল। আমি কলেজে যাওয়ার সময় তিনি বলতেন, দাঁড়া, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতাম, বলতাম আমি একাই যেতে পারবো। কিন্তু তিনি জোর করতেন। তার এই খেয়াল রাখা আমার কাছে অসহ্য লাগত। আমার মনে হতো তিনি আমাকে চোখে চোখে রাখতে চান। তিনি আসলে আমার জীবনে অযথা নিয়ন্ত্রণ করতে চাইছেন। তার এই অধিকার দেখানো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মাতে শুরু করে যে লিমন ভাইয়া আমার এবং আরিয়ানের সম্পর্কটা কোনোভাবে জেনে গেছেন এবং তিনি সেটা নষ্ট করার চেষ্টা করছেন। হয়তো তিনি চান না আমি অন্য কারো জীবনের অংশ হই। এই চিন্তাটা মাথায় আসতেই লিমন ভাইয়ার প্রতি আমার সম্মানটুকু ধীরে ধীরে বিরূপতায় রূপান্তরিত হতে শুরু করে। যে মানুষটাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম, তাকেই আমার পথের কাঁটা বলে মনে হতে লাগলো। আমি আরিয়ানের কাছে এই বিষয়গুলো নিয়ে হালকাভাবে আলোচনা করেছিলাম। আরিয়ান আমাকে বুঝিয়েছিল, হয়তো তোমার ভাই তোমাকে নিয়ে একটু বেশিই চিন্তিত। তুমি চিন্তা করো না, আমাদের ভালোবাসার শক্তি সবচেয়ে বেশি। কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। আরিয়ানের এই কথাগুলো আমাকে সাহস জোগাত। আমি ভাবতাম, হ্যাঁ, এটাই সত্যি। লিমন ভাইয়া যাই করুন না কেন, আমি আরিয়ানকে কখনো ছাড়ব না। কিন্তু মনের গভীরে একটা দ্বন্দ্ব চলতেই থাকে। একদিকে আরিয়ানের প্রতি আমার অন্ধ বিশ্বাস, আর অন্যদিকে লিমন ভাইয়ার রহস্যময় আচরণ। আমার জীবনটা যেন একটা দ্বিধার চৌরাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি শুধু সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম, এই আশায় যে সময়ই হয়তো একদিন সব রহস্যের জট খুলে দেবে। দিনগুলো নিজের গতিতে চলছিল। আরিয়ানের প্রতি আমার ভালোবাসা আর লিমন ভাইয়ার প্রতি আমার বিরক্তি, এই দুই বিপরীত অনুভূতি নিয়েই আমার জীবন কাটছিল। আরিয়ান আগের মতোই ছিল, মিষ্টি কথার জাদুকর। তার সাথে কথা বললে আমি আমার সব অস্বস্তি ভুলে যেতাম। সে আমার জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল যে তাকে ছাড়া এক মুহূর্তেও কল্পনা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমরা একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। এরই মধ্যে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি আর আরিয়ান কলেজের কাছের একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম। হঠাৎ করেই সেখানে লিমন ভাইয়ার আবির্ভাব। তিনি আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালেন এবং স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন।
তাকে এখানে দেখে আমি এতটাই অবাক আর অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আরিয়ানও বেশ অপ্রস্তুত হয়ে গিয়েছিল। পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। লিমন ভাইয়া কোনো কথা না বলে শুধু একবার আমার দিকে আর একবার আরিয়ানের দিকে তাকালেন। তার চোখে কি ছিল তা আমি সেদিন বুঝতে পারিনি, রাগ, অস্বস্তি নাকি অন্য কিছু। তিনি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিঃশব্দে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন। তিনি একটা কথাও বলেননি, কিন্তু তার নীরবতায় যেন হাজারো প্রশ্নের জন্ম দিয়েছিল। আমার মনে হচ্ছিল তিনি যেন আমাকে হাতে নাতে ধরে ফেলেছেন। সেদিন বাসায় ফেরার পর আমার ভেতরটা প্রচণ্ড ভয়ে গুটিয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম এবার হয়তো লিমন ভাইয়া বাসায় সবকিছু বলে দেবেন। বাবা মা যখন আমার আর আরিয়ানের সম্পর্কের কথা জানবেন তখন কি হবে, এই চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, লিমন ভাইয়া বাসায় এ নিয়ে একটা শব্দও করেননি। তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন কিছুই হয়নি। তার এই নীরবতা আমার কাছে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি আসলে কি চাইছেন। তিনি যদি আমাদের সম্পর্কটা মেনে নাই নিতেন তাহলে বাসায় বলে দিলেই তো পারতেন, কিন্তু তিনি তা না করে আমাকে এক মানসিক চাপের মধ্যে ফেলে রেখেছিলেন। তার উদ্দেশ্যটা আমার কাছে ধীরে ধীরে আরও রহস্যময় হয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল তিনি হয়তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন, আমাকে বড় কোনো বিপদে ফেলার জন্য। এই ঘটনার পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। আরিয়ানের সাথে দেখা করার সময় আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম। আমার মনে হতো লিমন ভাইয়া হয়তো আমাকে অনুসরণ করছেন, আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছেন। এই ব্যাপারটা আমার স্বাধীনতায় হস্তক্ষেপের মতো মনে হচ্ছিল। আমি নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারছিলাম না। লিমন ভাইয়ার অদৃশ্য উপস্থিতি আমার সুখের পৃথিবীতে এক কালো ছায়া ফেলেছিল। আমি লিমন ভাইয়ার সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। প্রয়োজন ছাড়া তার সামনে যেতাম না। তিনি কিছু জিজ্ঞেস করলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে এড়িয়ে যেতাম। আমাদের ভাই বোনের সুন্দর সম্পর্কটা আমার একরোখা মনোভাব আর সন্দেহের কারণে নষ্ট হতে বসেছিল। আমি তাকে এতটাই ভুল বুঝতে শুরু করেছিলাম যে তার ভালোটাও আমার কাছে খারাপ মনে হতো। একদিন রাতে তিনি আমার ঘরে এসে বলেছিলেন, সুমাইয়া, তুই যা ভাবছিস সবকিছু তেমন নয়, সবসময় চোখ যা দেখে তা সত্যি হয় না। আমি তার কথার কোনো জবাব দিইনি। আমি ধরে নিয়েছিলাম তিনি আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য এসব কথা বলছেন। আমি তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমি তার কোনো কথা শুনতে আগ্রহী নই এবং তিনি যেন আমার ব্যক্তিগত বিষয়ে নাক না গলান। আমার কথায় তিনি কতটা কষ্ট পেয়েছিলেন তা তার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল, কিন্তু সেদিন সেটা বোঝার মতো মানসিক অবস্থা আমার ছিল না। লিমন ভাইয়ার সাথে আমার দূরত্বের দেয়ালটা দিন দিন আরও উঁচু হচ্ছিল। আমি তাকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবতে শুরু করেছিলাম। আমার মনে হতো তিনি আমার সুখ সহ্য করতে পারছেন না। আরিয়ানের সাথে আমার হাসি খুশি জীবনটা তার চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে, তাই তিনি প্রতিনিয়ত আমাকে মানসিক যন্ত্রণার মধ্যে রাখছেন। এই ভুল ধারণা আমার মনে এতটাই গেঁথে গিয়েছিল যে আমি তার কোনো কাজের পেছনের আসল উদ্দেশ্যটা দেখার চেষ্টাই করিনি। আরিয়ান এই সময়টায় আমার পাশে ছিল। সে আমাকে মানসিক শক্তি যোগাত। সে বলতো, পরিবারের মানুষজন অনেক সময় ভালোবাসার গভীরতা বুঝতে পারে না। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। আরিয়ানের এই কথাগুলোই ছিল আমার বেঁচে থাকার রসদ। আমি ভাবতাম দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে গেলেও আরিয়ান অন্তত আমার হাতটা কখনো ছাড়বে না। তার ওপর আমার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। কিন্তু আমি ধীরে ধীরে আরিয়ানের মধ্যেও কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি, যা আমি আগে কখনো খেয়াল করিনি। সে আগের মতো আমাকে সময় দিত না। ফোন করলে প্রায় তার ফোন ব্যস্ত পাওয়া যেত। দেখা করতে চাইলে সে নানা ধরনের অজুহাত দেখাতো। বলতো পড়াশোনার চাপ বেড়েছে কিংবা বাসায় জরুরি কাজ আছে। প্রথম প্রথম আমি তার কথাগুলো বিশ্বাস করতাম। আমি ভাবতাম তারও তো ব্যক্তিগত জীবন আছে, তারও তো ব্যস্ততা থাকতে পারে। কিন্তু এই ব্যস্ততার পরিমাণটা যখন স্বাভাবিকের চেয়ে বেশি মনে হতে শুরু করলো, তখন আমার মনেও খটকা লাগলো। একদিন আমি তাকে ফোন করার পর সে ফোনটা কেটে দিয়ে একটা মেসেজ পাঠালো, ক্লাসে আছি, পরে কথা বলছি। অথচ সেদিন আমাদের কোনো ক্লাসই ছিল না। তার এই ছোট ছোট মিথ্যাগুলো আমার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করে। যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তার আচরণেই আমি অবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছিলাম। আমি নিজেকে বোঝাতাম হয়তো আমি অতিরিক্ত চিন্তা করছি,
লিমন ভাইয়ের বিষয়টা নিয়ে আমি এতটাই মানসিক চাপে ছিলাম যে হয়তো সেটার প্রভাব আরিয়ানের সাথে আমার সম্পর্কেও পড়ছে। আমি হয়তো অকারণে আরিয়ানকে সন্দেহ করছি। এই ভেবে আমি বিষয়টা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতাম। আমি চাইতাম না কোনো সন্দেহের কারণে আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। কিন্তু আমার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে একদিন আমি এমন একটা দৃশ্যের সাক্ষী হলাম যা আমার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল। আমি সেদিন কলেজ থেকে একটু আগেই বেরিয়েছিলাম। হঠাৎ দেখলাম আরিয়ান ক্যাম্পাসের অন্য প্রান্তের একটা বেঞ্চে বসে আছে। তার সাথে একটা মেয়েও ছিল। তারা দুজন খুব ঘনিষ্ঠভাবে বসে কথা বলছিল এবং হাসাহাসি করছিল। মেয়েটির হাত আরিয়ানের হাতের ওপরে রাখা ছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল তারা যেন শুধু সাধারণ বন্ধু নয়, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার জানতে হবে ওই মেয়েটি কে আর তার সাথে আরিয়ানের সম্পর্কটা কি। আমি চাইনি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। আমি সরাসরি আরিয়ানের কাছ থেকেই সত্যিটা জানতে চেয়েছিলাম। আমার ধারণা ছিল আরিয়ান হয়তো আমাকে সবকিছু খুলে বলবে এবং আমার সব সন্দেহ দূর করে দেবে। কিন্তু আমি যা ভেবেছিলাম তার কিছুই হলো না। সেদিন আমার জন্য আরও বড় ধাক্কা অপেক্ষা করছিল। আমি যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম তখন আরিয়ানের মুখের অভিব্যক্তি এমনভাবে বদলে গেল যা আমি কোনোদিন ভুলতে পারব না। তার চোখে মুখে ছিল বিস্ময়, ভয় আর বিরক্তির এক মিশ্র অনুভূতি, যেন আমি তার কোনো ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেছি। সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমার সাজানো স্বপ্নের মহলটা ভাঙতে চলেছে। আমি কাঁপা কাঁপা গলায় আরিয়ানকে জিজ্ঞেস করলাম, আরিয়ান, তুমি এখানে? আর এই মেয়েটিকে? আমার প্রশ্ন শুনে আরিয়ান এমনভাবে আমার দিকে তাকালো যেন সে আমাকে চিনতেই পারছে না। তার সেই দৃষ্টি আমার হৃদয়কে তীরের মতো বিদ্ধ করল। যে চোখে আমি আমার জন্য ভালোবাসা আর সম্মান দেখতাম, সেই চোখে আজ ছিল কেবলই অবহেলা আর তাচ্ছিল্য। তার পাশে বসা মেয়েটি ঠোঁটে একরকম তাচ্ছিল্যের হাসি নিয়ে আমার দিকে তাকালো। আরিয়ান অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। এই একটা বাক্য আমার পায়ের নিচের মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার বিশ্বাস হচ্ছিল না এই সেই আরিয়ান যে কিছুদিন আগেও আমার পৃথিবী ছিল, যার জন্য আমি আমার পরিবারের সাথে, আমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করেছি, সে আজ আমাকে সবার সামনে চিনতেই অস্বীকার করছে। আমার মাথা ঘুরছিল। আমি কোনো মতে নিজেকে সামলে দাঁড়িয়েছিলাম। আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি কান্না ভেজা গলায় বললাম, কি বলছো এসব আরিয়ান? তুমি আমাকে চিনতে পারছো না? আমি সুমাইয়া। আমার কথা শুনে পাশে বসা মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সে বলল, ও, তাহলে তুমিই সেই সুমাইয়া যার কথা আরিয়ান আমাকে প্রায়ই বলে। আসলে আরিয়ান খুব উদার তো, তাই তোমার মতো সাধারণ মেয়ের সাথেও সময় দিত। মেয়েটির প্রতিটি শব্দ আমার মনে গভীর আঘাত করছিল। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি কতটা বড় প্রতারণার শিকার হয়েছি। আরিয়ান আমাকে ভালোবাসেনি, সে কেবল আমার অনুভূতি নিয়ে খেলা করেছে। তার মিষ্টি কথা, তার দেওয়া প্রতিশ্রুতি, সবকিছুই ছিল এক অভিনয়। আমি তার অভিনয়ের জালে এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আসল আরিয়ানকে চিনতেই পারিনি। আমার ভালোবাসার পবিত্র জগৎটা এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে গেল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না। তীব্র অপমান আর দুঃখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে এলাম। আমার মনে হচ্ছিল এই পৃথিবীটা কত নিষ্ঠুর, এখানে মানুষ কত সহজে মানুষের বিশ্বাস ভেঙে দেয়। আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছিল। কেন আমি আরিয়ানকে এতটা বিশ্বাস করতে গেলাম? কেন আমি লিমন ভাইয়ার সতর্কবাণীগুলোকে অবহেলা করেছিলাম? বাসায় ফিরে আমি নিজেকে ঘরের মধ্যে আটকে ফেললাম। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, কারো মুখ দেখতেও ভালো লাগছিল না। আমার পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছিল। যে মানুষটাকে আমি আমার সবটুকু দিয়ে বিশ্বাস করেছিলাম, তার কাছ থেকে পাওয়া এই আঘাত আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার খাওয়া দাওয়া, ঘুম সব কিছু বন্ধ হয়ে গেল। আমার এই অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল। মা বারবার জিজ্ঞেস করছিলেন আমার কি হয়েছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। আমার বুকের ভেতর জমে থাকা কষ্টটা আমি কারো সাথে ভাগ করে নিতে পারছিলাম না। লিমন ভাইয়া কয়েকবার আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি দরজা খুলিনি। তখন আমার মনে হচ্ছিল হয়তো এই সব কিছুর জন্য তিনিও দায়ী।
আমার শারীরিক এবং মানসিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করল। আমি সারা দিন বিছানায় পড়ে থাকতাম আর কাঁদতাম। জীবনের প্রতি আমার সব আগ্রহ হারিয়ে গিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে একটি ব্যর্থ সম্পর্কই জীবনের শেষ কথা নয়। আমি ভুলে গিয়েছিলাম যে আমার পরিবার আছে, আমার ভবিষ্যৎ আছে। আমি শুধু প্রতারণার যন্ত্রণায় নিজেকে ধীরে ধীরে ভেঙে ফেলছিলাম। আমার পৃথিবীটা যেন এক স্থির বিন্দুতে এসে থেমে গিয়েছিল। চারপাশের কোনো কিছুতেই আমার আর কোনো মনোযোগ ছিল না। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। রাতের পর রাত ঘুমাতে পারতাম না। আরিয়ানের প্রতারণার ঘটনাটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠত আর আমার হৃদয়কে কষ্ট দিত। আমার সুন্দর হাসি খুশি জীবনটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আমার এই আকস্মিক পরিবর্তনে বাড়ির সবাই, বিশেষ করে মা, ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি আমাকে নানাভাবে স্বাভাবিক করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। চেহারার সেই উজ্জ্বলতা হারিয়ে গিয়ে চোখের নিচে গভীর কালি জমে গিয়েছিল। আমি যেন অল্প বয়সেই এক বৃদ্ধার মতো হয়ে গিয়েছিলাম, যার জীবনে আর কোনো আনন্দ অবশিষ্ট নেই। লিমন ভাইয়াকে দেখতাম, তিনি দূর থেকে আমার ওপর নজর রাখছেন। তিনি সরাসরি আমার সাথে কথা বলার সাহস পাচ্ছিলেন না, কারণ আমি তার সাথে ব্যবহারটা ভালো করিনি। কিন্তু আমি বুঝতে পারতাম তিনি আমার জন্য ভীষণ চিন্তিত। তিনি প্রায়ই মায়ের কাছে আমার খোঁজ খবর নিতেন, আমি কিছু খেয়েছি কিনা, আমি কেমন আছি। কিন্তু তখন তার এই উদ্বেগ আমার কাছে অর্থহীন মনে হতো। আমার মন এতটাই বিষণ্ণ ছিল যে কারো ভালোটাও আমার আর ভালো লাগতো না। একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি প্রচণ্ড মাথাঘোরা অনুভব করলাম। আমি বিছানা থেকে নামতে গিয়ে টলে পড়ে যাচ্ছিলাম। মা আমাকে ধরে ফেললেন এবং আমার কপালে হাত দিয়ে দেখলেন যে আমার শরীরে প্রচণ্ড জ্বর। আমার অবস্থা দেখে তিনি আর দেরি করলেন না। বাবা এবং লিমন ভাইয়ার সাহায্যে আমাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমার তখন নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। হাসপাতালের ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন যে আমার অবস্থা বেশ গুরুতর। অতিরিক্ত মানসিক চাপ এবং দীর্ঘ সময় ধরে ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে আমার শরীরে মারাত্মক রক্তশূন্যতা দেখা দিয়েছে। আমার শরীরে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন। আমার রক্তের গ্রুপটাও ছিল বেশ বিরল, ও নেগেটিভ। ডাক্তার জানালেন যত তাড়াতাড়ি সম্ভব রক্ত জোগাড় করতে হবে, নইলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ডাক্তারের কথা শুনে আমার বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা পাগলের মতো ব্লাড ব্যাংকে এবং পরিচিতদের কাছে ফোন করে রক্তের জন্য ছোটাছুটি করতে লাগলেন। কিন্তু এত দ্রুত এই বিরল গ্রুপের রক্ত জোগাড় করাটা খুব কঠিন হয়ে পড়েছিল। আমি হাসপাতালের বিছানায় শুয়ে সব কিছু দেখছিলাম আর ভাবছিলাম হয়তো আমার জীবনের গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই ছিল না। আমি দেখছিলাম লিমন ভাইয়া এক কোণায় দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছেন। তার চোখ মুখে ছিল প্রচণ্ড উদ্বেগ আর অস্থিরতা। তিনি একবার আমার দিকে তাকাচ্ছিলেন, আবার ডাক্তারের সাথে কথা বলছিলেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার এই অবস্থার জন্য উদাসীন থাকবেন, কারণ আমি তো তার কথা শুনিনি, তার অবাধ্য হয়েছিলাম। আমার মনটা তখন এতটাই নেতিবাচক ছিল যে আমি কারো সম্পর্কেই ভালো কিছু ভাবতে পারছিলাম না। কিন্তু এরপরে আমি যা দেখলাম তা আমার জীবনের সব ধারণা, সব ভুল বোঝাবুঝি চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি দেখলাম লিমন ভাইয়া ডাক্তারকে বলছেন, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আপনি আমার শরীর থেকে যতটা প্রয়োজন নিন, কিন্তু আমার বোনকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তার এই কথাগুলো আমার কানে এসে পৌঁছাতেই আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। লিমন ভাইয়ার কথাগুলো আমার বুকের গভীরে গিয়ে আঘাত করল। যে মানুষটাকে আমি দিনের পর দিন ভুল বুঝেছি, যার স্নেহকে আমি সন্দেহের চোখে দেখেছি, যার সতর্কবাণীকে আমি বিরক্তে ভেবেছি, আজ সেই মানুষটাই আমার জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত দিতে এক মুহূর্তেও দ্বিধা করছেন না। আমার চোখের সামনে আমার সব ভুল ধারণা, আমার সব অহংকার এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। আমার চোখের জলার বাঁধ মানছিল না। আমি অঝরে কাঁদতে শুরু করলাম। এই কান্না ছিল অনুশোচনার, এই কান্না ছিল কৃতজ্ঞতার। আমি হাসপাতালের বিছানায় শুয়ে দেখছিলাম নার্সরা লিমন ভাইয়াকে পাশের বেডে নিয়ে গিয়ে রক্ত নেওয়ার জন্য প্রস্তুত করছেন। তিনি আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিলেন। সেই হাসিতে ছিল কেবলই নিঃস্বার্থ ভালোবাসা আর স্নেহ।
যা আমি এতদিন বুঝতে পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালেন যে রক্ত দেওয়া সম্পন্ন হয়েছে এবং আমার অবস্থা এখন স্থিতিশীল। তিনি আরও জানালেন যে সঠিক সময় রক্ত না পেলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। তিনি লিমন ভাইয়ার খুব প্রশংসা করলেন, বললেন, আপনি একজন সত্যিকারের ভাই। নিজের বোনের জন্য আপনার এই ভালোবাসা সত্যিই প্রশংসার যোগ্য। ডাক্তারের কথাগুলো শুনে আমার বাবা মাও লিমন ভাইয়াকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললেন। পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। আমার খুব ইচ্ছে করছিল লিমন ভাইয়ার কাছে গিয়ে ক্ষমা চাই, কিন্তু আমার শরীরে তখন এতটুকু শক্তিও ছিল না। আমি শুধু ভেজা চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমার দৃষ্টির ভাষা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমার বেডের পাশে এসে দাঁড়ালেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার স্পর্শে আমি এক স্বর্গীয় শান্তি অনুভব করলাম। কয়েকদিন পর আমি কিছুটা সুস্থ হয়ে উঠলাম। হাসপাতাল থেকে আমাকে বাড়ি নিয়ে আসা হলো। এই কয়েকদিনে লিমন ভাইয়া আমার ছায়ার মতো পাশে ছিলেন। তিনি নিজের হাতে আমাকে স্যুপ খাইয়ে দিয়েছেন, আমার সাথে গল্প করে আমার মন ভালো রাখার চেষ্টা করেছেন। তার সেবা যত্নে আমি ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠছিলাম। আমার মনে আর আরিয়ানের জন্য কোনো কষ্ট ছিল না, ছিল শুধু লিমন ভাইয়ার জন্য একরাশ কৃতজ্ঞতা আর ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম, সত্যিকারের ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, সত্যিকারের ভালোবাসা হলো নিঃস্বার্থভাবে কারো পাশে থাকা, তাকে সব বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করা। লিমন ভাইয়া আমাকে ঠিক সেভাবেই ভালোবেসেছিলেন, একজন বড় ভাই যেভাবে তার ছোট বোনকে ভালোবাসে। তার ভালোবাসা ছিল পবিত্র, তার উদ্বেগ ছিল খাঁটি, আর আমি বোকার মতো তার সেই ভালোবাসাকে ভুল বুঝেছিলাম। আমার মন থেকে সব দ্বিধা, সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল। আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কে আমার আপন আর কে পর। আরিয়ান ছিল আমার জীবনের একটা মরীচিকা, যার পেছনে ছুটে আমি প্রায় ধ্বংস হতে বসেছিলাম। আর লিমন ভাইয়া ছিলেন সেই বটবৃক্ষ, যিনি নীরবে আমাকে ছায়া দিয়ে গেছেন, সব ঝড় থেকে আমাকে আড়াল করে রেখেছেন। আমি অপেক্ষা করছিলাম পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সুস্থ হয়েই আমি লিমন ভাইয়ার কাছে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইব। আমি তাকে বলবো আমি তাকে কতটা ভুল বুঝেছি। আমি তাকে ধন্যবাদ জানাবো আমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য। আমি জানতাম তিনি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ তার মনটা আকাশের মতোই বিশাল। অবশেষে সেই দিনটি এলো। আমি এখন অনেকটাই সুস্থ, নিজের পায়ে হেঁটে বেড়াতে পারি। একদিন বিকেলে আমি লিমন ভাইয়াকে ছাদে একা বসে থাকতে দেখলাম। তার হাতে ছিল এক কাপ চা, আর তার দৃষ্টি ছিল সুদূর আকাশে নিবদ্ধ। আমি ভাবলাম এটাই সঠিক সময় তার সাথে কথা বলার। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে তিনি আমার দিকে তাকালেন এবং মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুললেন। আমি তার পাশে বসলাম। কি বলবো, কিভাবে শুরু করব তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার গলাটা ধরে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া, আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার মাথায় হাত রেখে বললেন, কিচ্ছু বলতে হবে না সুমাইয়া, আমি সব বুঝি। তুই এখন সুস্থ, এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি। তার এই কথা শুনে আমার চোখের সব বাঁধ ভেঙে গেল। আমি আবেগে তার বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। আমি কাঁদতে টাঁদতেই বললাম, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি যদি সেদিন তোমার কথা শুনতাম তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। তিনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আরে পাগলি, যা হয়ে গেছে তা নিয়ে ভাবতে নেই, মানুষ ভুল করেই শেখে। তুই একটা বড় শিক্ষা পেয়েছিস, এটাই অনেক। আমি শুধু চেয়েছিলাম তুই কোনো কষ্ট পাওয়ার আগেই যেন সত্যিটা জানতে পারিস। তিনি বলতে লাগলেন, আমি অনেক দিন ধরেই আরিয়ানকে লক্ষ্য করছিলাম। আমি দেখেছিলাম সে শুধু তোর সাথেই নয়, আরও অনেকের সাথে ঘনিষ্ঠভাবে মিশত। একদিন আমি তাকে অন্য একটা মেয়ের সাথে আপত্তিকরভাবে না হলেও কাছাকাছি বসে থাকতে দেখেছিলাম। আমি সেদিনই তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে তুই হয়তো আমার কথায় বিশ্বাস করবি না, উল্টো আমাকেই ভুল বুঝবি। তাই আমি তোকে ইশারায় বোঝানোর চেষ্টা করছিলাম। আমি চেয়েছিলাম তুই নিজেই যেন তার আসল রূপটা দেখতে পারিস। তিনি আরও বললেন, আমি যখন তোদেরকে রেস্টুরেন্টে দেখেছিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল।
আমি দেখেও না দেখার ভান করে চলে এসেছিলাম। কারণ আমি তোর আনন্দটা নষ্ট করতে চাইনি। আমি ভেবেছিলাম হয়তো ছেলেটা বদলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যদি সেদিনই তোকে জোর করে সব বলে দিতাম, তাহলে হয়তো তোকে এত বড় মানসিক আঘাতটা পেতে হতো না। আমাকেও ক্ষমা করে দিস বোন। তার কথা শুনে আমি আরও বেশি লজ্জিত হলাম। আমি যাকে ভুল বুঝেছিলাম, তিনি নীরবে আমার ভালোর জন্যই কত চিন্তা করেছেন। আমি সেদিন বুঝতে পারলাম, পরিবারের বড়দের কথা, তাদের অভিজ্ঞতাকে কখনো অবহেলা করতে নেই। তারা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। হয়তো তাদের বলার ধরনটা আমাদের পছন্দ হয় না, আমরা সেটাকে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করি, কিন্তু তাদের উদ্বেগের পেছনে লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা আর আমাদের রক্ষা করার আন্তরিক চেষ্টা। তারা আমাদের জীবনের সেই রক্ষা কবচ, যা আমাদের সব বিপদ থেকে আড়াল করে রাখে। বন্ধুরা, গল্পের শেষ পর্যায়ে আমি তোমাদেরকে বলবো, আমরা অনেক সময় কাছের মানুষদের ভুল বুঝি। তাদের ভালোবাসা, তাদের শাসনকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি। বিশেষ করে আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের মনে রাখতে হবে, চোখ যা দেখে সবসময় তা সত্যি হয় না। অনেক সময় সত্যটা পর্দার আড়ালে লুকিয়ে থাকে। তাই যে কোনো সম্পর্ক গড়ার আগে, কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, পরিবারই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। পরিবারের মানুষদের বিশ্বাস করুন, তাদের সম্মান করুন, কারণ দিন শেষে তারাই আপনার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াবে। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।